শুভেচ্ছা বাঙালিয়ানা সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দিলেন পুলিশের গুলিতে চোখ মুখ বিকৃত হয়ে যাওয়া খোকন বর্মন। 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি হতে পারে। পাল্টা শুল্কের পরিমাণ কমলেও তৈরি পোশাক ব্যবসায়ীদের চিন্তা দূর হয়নি। ছাত্রদলকে রুখার ক্ষমতা কারণেই বললেন সংগঠনটির সভাপতি। অভ্যুত্থানের পরে আমূল বদলে যায় চাঁদাবাজ সমন্বয়ক অপুর জীবন। রোহিঙ্গাদের মতো মিয়ানমারের বাহিনীর মতো একই নিপীড়ন চালাচ্ছে আরাকান আর্মি। অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর। জামায়াতের শৃঙ্খলা ও সততার প্রশংসা করলেন প্রেস সচিব। বরিশালে জামায়াত নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। রাবি উপাচার্যের কাছে জামায়াত নেতার শিক্ষক নিয়োগের সুপারিশ। নাটোর সুগার মিলে ডাকাতি, প্রায় কোটি টাকার মালামাল লুট। চট্টগ্রামে কিশোরীকে তুলে নিয়ে বিয়ে, সালিশে বাবাকে পিটিয়ে হত্যা। ফিলিস্তিন প্রতিষ্ঠার আগে অস্ত্র ছাড়বে না হামাস। কক্সবাজারে উড়োজাহাজে কুকুরের ধাক্কা। পরমাণু বিজ্ঞানী শমসের আলীর মৃত্যু। এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথম সাক্ষ্য খোকন চন্দ্র বর্মন। পুলিশের গুলিতে তার বাম চোখ, মুখ, নাক নষ্ট হয়ে চেহারা বিকৃত হয়ে গেছে। রোববার ট্রাইব্যুনালে নিজের উপর সংগঠিত নৃশংস আচরণের বর্ণনা দেন তিনি। এ সময় তিনি যাত্রাবাড়ি থানার সামনে মানুষ হত্যার বিবরণও উল্লেখ করেন। এজন্য তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি শামীম ওসমান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দায়ী করেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। রোববার বেলা 11:30টায় বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শুনানির পর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সাংবাদিকদের এ কথা জানান। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের হার 20% ঘোষণা এলেও দেশটির সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি। চুক্তি হতে 2-3 সপ্তাহ সময় লাগতে পারে। চুক্তির খসড়া তৈরির কাজ করছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি। খসড়া শেষ করার পর যুক্তরাষ্ট্রে উভয় পক্ষের চুক্তি সই হবে। বাণিজ্য মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস সূত্রে এ কথা জানা গেছে। পাল্টা শুল্কের হার কমিয়ে আনার আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গত জুনের মাঝামাঝি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করে বাণিজ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত বাড়তি শুল্ক 35% থেকে কমিয়ে 20% করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এতে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতের অস্বস্তি পুরোপুরি দূর হয়েছে কিনা কিংবা কতটা দূর হলো সেই প্রশ্ন উঠছে। এই খাতের ব্যবসায়ী ও বিশ্লেষকরা বলছেন, গার্মেন্টস বিষয়ে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর জন্য এই বাড়তি শুল্ক প্রায় বাংলাদেশের মতোই রেখেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি অন্যতম প্রতিযোগী দেশ ভারতের জন্য অতিরিক্ত শুল্ক 25% থাকাটা বাংলাদেশের জন্য তা আপাতত স্বস্তি। তবে তারা মনে করেন এখন চ্যালেঞ্জ হয়ে উঠবে আমদানি শুল্কের কারণে। মার্কিন বাজারে পণ্যের দাম বেড়ে গেলে ক্রেতাদের চাহিদা কমে আসা এবং সেটিকে মোকাবিলায় উৎপাদক দেশ হিসাবে পণ্য মূল্য কিভাবে কমিয়ে আনা যাবে সেই উপায় খুঁজে বের করায়। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এক সংবাদ সম্মেলনে বলেছে, যুক্তরাষ্ট্রে একটি ভারসাম্যপূর্ণ শুল্ক কাঠামো ঘোষণা করায় তাদের 4 মাসের উদ্বেগের অবসান হয়েছে। তবে বাংলাদেশে ব্যবসায়ী ও নীতি নির্ধারকদের এখনও দৃষ্টি থাকবে চীনের উপর কতটা বাড়তি শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এর আগে বাইডেন প্রশাসন দেশটির উপর যে অতিরিক্ত শুল্ক দিয়েছিল তা এখনও বহাল আছে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ হয়েছে। রোববার বেলা 2:30টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের বক্তব্যের মধ্যে দিয়ে সমাবেশ শুরু হয়। তিনি বলেন, ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশের কারণেই। সূচনা বক্তব্যে রাকিবুল ইসলাম আরও বলেন, দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন, নেতাকর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে। সকাল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি রাজধানীর বিভিন্ন ইউনিট সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে সমাবেশস্থলে আসেন সংগঠনের নেতাকর্মীরা। শাহবাগ চত্বরে টিএসসির দিকে মুখ করে মঞ্চ বানানো হয়েছে। রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর বাড়ি জয়পুরহাটের আক্কেলপুরের পুনঘর দিঘি গ্রামে। স্থানীয় লোকজনের ভাষ্য, জানে আলম নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। গণ অভ্যুত্থানের কিছুদিন পর হঠাৎ করে বদলে যায় তাঁর জীবনযাপন। দামি পোশাক, প্রাইভেট কারে চলাফেরা, প্রভাবশালী রাজনীতিক ও পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ছবি
এসব তাঁর ফেসবুক অ্যাকাউন্টে দেখা যায়। জয়পুরহাটের পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা জানে আলমকে সমীহ করতেন। গণঅভ্যুত্থানের পর থেকে তিনি প্রথম 11 আগস্ট জয়পুরহাট আসেন। সে সময়কার জেলা পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম তাকে ফুলের শুভেচ্ছা জানান। বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাবও তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছিলেন। এসব ছবি এখনও ফেসবুকে আছে। জানে আলম এলাকায় এসে নিজেকে বিরাট ক্ষমতাধর ব্যক্তি বলে পরিচয় দিতেন। মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিপীড়ন ও দমনের শিকার হচ্ছে রোহিঙ্গা মুসলিমরা, জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সম্প্রতি এক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়ে গেছে আরাকান আর্মির নিয়ন্ত্রিত অঞ্চলে। রাখাইনের উত্তরাঞ্চলীয় বুথিডং টাউনশিপ থেকে পালিয়ে আসা 12 জন রোহিঙ্গা শরণার্থীর সাক্ষাৎকারের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। এসব শরণার্থী গত এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। হিউম্যান রাইটসের এশিয়া অঞ্চলের পরিচালক এলেইন পিয়ারসন বলেন, রাখাইনে মিয়ানমার সেনারা দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের উপর যেসব নিপীড়ন চালিয়ে আসছে, আরাকান আর্মিও ঠিক একই দমননীতি অনুসরণ করছে। তাদের উচিত এই বৈষম্যমূলক ও নিপীড়নমূলক আচরণ বন্ধ করে আন্তর্জাতিক আইন মেনে চলা। 2025-26 করবর্ষ থেকে অধিকাংশ ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। 3 আগস্ট জারি করা এক বিশেষ আদেশে জানানো হয়, 65 বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, প্রবাসী করদাতা এবং মৃত করদাতার আইনগত প্রতিনিধি, এ 4 শ্রেণীর করদাতা অনলাইন ব্যতীত কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন। তবে অন্যান্য করদাতাদের ক্ষেত্রে অনলাইন রিটার্ন বাধ্যতামূলক। যদি কেউ যথাযথ কারণ সহ উপকর কমিশনারের কাছে আবেদন করেন, তবে অতিরিক্ত যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে পেপার রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে। আমির শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সততার সুনাম বজায় রেখেছে মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এই শৃঙ্খলা ও সততা সব রাজনৈতিক দলের জন্য অনুসরণীয়। শনিবার জামায়াত ইসলামীর আমির শফিকুরের ওপেন হার্ট সার্জারির পর রাত 11টার দিকে তাকে নিয়ে দেওয়া ফেসবুক পোস্টে মন্তব্য করে শফিকুল আলম লিখেছেন, গভীর অনিশ্চয়তার এই সময়ে তার ধৈর্যশীল নেতৃত্ব এবং সংস্কার প্রক্রিয়ায় গঠনমূলক অংশগ্রহণের সদিচ্ছা সত্যিই প্রশংসনীয়। বরিশালের বাবুগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জমির মালিক জামাল হোসেন হাওলাদার। জানা গেছে, উপজেলার চাঁদপাশা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জামাল হোসেন হাওলাদারের চাচাতো ভাই পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়ন জামায়াতের রোকন আব্দুল সালাম আজাদি রাতের আধারে অন্যের জমিতে ঘর উত্তোলন করে দখলে নেয়। এমনকি দলীয় নেতাকর্মীদের নিয়ে পাহারা দিয়ে জমির মালিককে ওই এলাকায় ঢুকতে দিচ্ছেন না। শনিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাবেক জামায়াত সংসদ সদস্যের রেফারেন্স সংবলিত প্রভাষক পদের এক প্রার্থীর প্রবেশপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে প্রবেশপত্রটি ভুলবশত স্টোরিতে এসে গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান। জানা গেছে, অধ্যাপক ফরিদের শিশু সন্তান গেম খেলতে গিয়ে এই কাজ করেছে। প্রভাষক পদের ওই প্রার্থীর প্রবেশপত্রে কলমের কালিতে ইংরেজিতে লেখা আছে, রেফারেন্স মোহাম্মদ লতিফুর রহমান, এক্স এমপি, চাঁপাইনবাবগঞ্জ। নাটোর সুগার মিলের কারখানায় নৈশ প্রহরীদের বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা প্রায় 90 লাখ টাকার যন্ত্রপাতি ট্রাক ভর্তি করে নিয়ে যায়। রোববার মাঝরাত থেকে ভোর পর্যন্ত প্রায় 3 ঘন্টা ধরে এই ডাকাতি চলে বলে জানিয়েছেন নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আখলাসুর রহমান। তিনি বলেন, শনিবার রাত 1টার দিকে 20-25 জনের একটি ডাকাত দল মিলের গেটের নৈশ প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত পা ও মুখ বেঁধে রেখে ভেতরে প্রবেশ করে। পরে মিলের ভেতরে থাকা আরও 7 জন নৈশ প্রহরীকে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে বেঁধে বরিয়ার রুমে আটকে রাখে। পরে ডাকাতরা মিলের বিভিন্ন স্থানে থাকা তামা, পিতল, লোহা ও সিলভারের দামি দামি প্রায় 90 লাখ টাকার যন্ত্রপাতি লুট করে ট্রাক ভর্তি করে নিয়ে চলে যায়। চট্টগ্রামে এক কিশোরীকে তুলে নিয়ে বিয়ের ঘটনায় বসা সালিশি বৈঠকে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট সন্দীপ কলোনি আমতল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ বলছে, পিটিয়ে খুনের বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। সালিশ বৈঠকে হইচই হয়েছিল বলে তারা শুনেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। মৃত ব্যক্তির নাম ফখরুল ইসলাম। হামাস জানিয়েছে, একটি সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র না হওয়া পর্যন্ত তারা নিরস্ত্রীকরণে
সম্মত হবে না। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলের অন্যতম প্রধান দাবির জবাবে তারা এটি জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের মন্তব্য, হামাস তাদের অস্ত্র সমর্পণের ইচ্ছে প্রকাশ করেছে। এর জবাবে তারা এই প্রতিক্রিয়া জানিয়েছে। ইসরায়েলের সংঘাত অবসানের জন্য যেসব গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে তার মধ্যে অন্যতম হল হামাসের নিরস্ত্রীকরণ। যুদ্ধবিরতির ও জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েল ও হামাসের মধ্যকার পরোক্ষ আলোচনা গত সপ্তাহে থমকে গেছে। কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের আগ মুহূর্তে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে ফ্লাইটটি ছাড়তে 1 ঘন্টা দেরি হয়। ঢাকাগামী বেসরকারি এয়ার অ্যাস্ট্রার ওই উড়োজাহাজটিতে 72 জন যাত্রী ছিলেন। শনিবার 2 আগস্ট সন্ধ্যা 7টার দিকে এ ঘটনা ঘটে। বিমানবন্দর সূত্র জানায়, ধাক্কা লাগার পর কুকুরটি মারা যায়। ফায়ার সার্ভিসের সদস্য ও নিরাপত্তা কর্মীরা এসে মৃত কুকুরটিকে সরিয়ে নেয়। বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মুর্তজা বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের নির্মাণ কাজ শেষ হয়েছে, তবে রানওয়ের উত্তর পাশের কিছু অংশে অবকাঠামোগত উন্নয়ন কাজ বাকি আছে। বৃষ্টির কারণে কাজগুলো শেষ করা যাচ্ছে না। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, উপাচার্য ও খ্যাতিমান পদার্থবিজ্ঞানী অধ্যাপক ডক্টর শমসের আলী মারা গেছেন। শনিবার রাত 2টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 84 বছর। তার মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বাঙালিয়ানা সায়ান্নে সংবাদ শেষ হলো। ধন্যবাদ।